বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য স্পেনের মুসলমানদের ইতিহাস 1605 কোডের আমার লেকচার নাম্বার 5। লেকচারের শিরোনাম তৃতীয় আব্দুর রহমান। আমরা জানি স্পেনে উমাইয়া শাসনের ইতিহাসে তৃতীয় আব্দুর রহমান একটা বিশিষ্ট জায়গা দখল করে আছেন, তার সম্পর্কে আমরা পড়ব। আর উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ জলিলুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। তো সবাইকে আবারও স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা। আমরা মূল পাঠে যাওয়ার আগে আমরা যথারীতি স্পেনের মানচিত্রটা দেখব। কোন বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা, আমরা আজকে যে বিষয়গুলো বা যে স্থানগুলোর নাম আমাদের বারবার আসবে সেগুলো হচ্ছে, যেমন আলবেরিয়া বন্দরের কথা বলা হচ্ছে, ফাতিমীয় খলিফার নির্দেশে সিসিলির আমির হাসান বিন আলী এই আলমেরিয়া বন্দর লুণ্ঠন করেছিল। এরপরে আমাদের সেভিলের নাম আসবে, কর্ডোবার নাম আসবে, ভ্যালেন্সিয়ার নাম আসবে, বার্সিলোনার নাম আসবে, সারাগোসার নাম আসবে, টলেডোর নাম আসবে। এরপরে লিওনের নাম আসবে। লিওন হচ্ছে তৎকালীন সময়ে খ্রিস্টান সাম্রাজ্য ছিল তৃতীয় আব্দুর রহমানের সময়। প্যাম্পলোনার নাম আসবে। এরপরে হচ্ছে জারাগোসার নাম আসবে। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের। সান সেবাস্টিনের নাম আসবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত আলোচনা। তাহলে আমরা দেরি না করি আমরা মূল পাঠে যাই। আমরা মানচিত্র দেখে নিলাম। আমরা আমাদের সেই স্পেনের ইতিহাসের ক্লাস, আমাদের স্পেনের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ এবং ভৌগোলিক অবস্থান, এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। তো আমরা চলে যাই পরের ক্লাসে বা পরের স্লাইডে কি আছে আমাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি তার নাম আব্দুর রহমান ইবনে মুহাম্মদ, পিতার নাম মুহাম্মদ, জন্ম 889, কেউ বলছে 891 সালে, আর মৃত্যু হচ্ছে 961। শাসনকাল, অর্থাৎ তার শাসনকালটা আমরা এখানে বলে রাখা ভালো যে স্পেনে কিন্তু স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠিত করেছিল আব্দুর রহমান আদ-দাখিল। কিন্তু এই আমিরাত এবং খিলাফত, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আমিরাত হচ্ছে যে প্রথম দিকের স্পেনের শাসকরা, অর্থাৎ তৃতীয় আব্দুর রহমানের পূর্বে যারা ছিল, তারা নিজেদেরকে আমির হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করতেন। অর্থাৎ তাদের দখলে মক্কা এবং মদিনা, পবিত্র ইসলামের দুটি শহর, এই শহর দুটি না থাকার কারণেই নিজেদের খিলাফত উপাধি নেননি। কিন্তু তৃতীয় আব্দুর রহমান ক্ষমতায় আসার পরে কিছুদিন আমির হিসেবে দায়িত্ব পালন করেন, অর্থাৎ 912 থেকে 929 সাল পর্যন্ত তিনি আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর খলিফা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন 929 সাল থেকে 961 সাল পর্যন্ত। তাহলে তার মোট শাসন আমল হচ্ছে 912 থেকে 961। প্রায় 50 বছর যাবৎ আন্দালুসিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে তিনি টিকেছিলেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, রাজকীয় আচার ব্যবহার, নিষ্ঠা, মানুষের প্রতি উদারতা, সহযোগিতা, সহমর্মিতা এবং শত্রুর প্রতি কঠোরতা এবং বিদ্রোহ দমনের সক্ষমতা, সবকিছু মিলেই তৃতীয় আব্দুর রহমান স্পেনের ইতিহাসে একটি বিশিষ্ট নাম এবং অত্যন্ত দক্ষতার সাথে সবকিছুকে মোকাবেলা করে, সব বিদ্রোহের অবসান করে অত্যন্ত শান্তিপূর্ণ একটা সময় তার শাসন আমলটা স্পেনে প্রতিষ্ঠিত হয়েছিল। তার পিতামহ আবদুল্লাহর সময়ে বা তার পূর্বের যে শাসকরা মঞ্জির বা মোহাম্মদ ইবনে আব্দুর রহমান, এই শাসন আমলে যখন স্পেনে মুসলিম শাসক মূলত নামে মাত্র কর্ডোভা কেন্দ্রিক সংকুচিত হয়ে পড়েছিল, কিন্তু আব্দুর রহমান ক্ষমতা নেওয়ার পর বিদ্রোহীদের
একের পর এক তার কূটনৈতিক তৎপরতা দ্বারা আভ্যন্তরীণ কিছু শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণের ফলে একটার পর একটা শহর তার পদানত হয়, তার বশ্যতা মেনে চলে এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই প্রায় 50 বছর শাসন কার্যে টিকেছিলেন। তো তাহলে কিভাবে তিনি টিকেছিলেন, কি কি কৌশল তিনি গ্রহণ করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলে যাওয়া যাক আমরা তাহলে দেখলাম যে তিনি আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন 912 থেকে 929, আর খলিফা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন 929 থেকে 961। তাহলে মোট প্রায় 50 বছরের শাসনকাল আমরা সম্পর্কে জানবো। এরপরে দেখি যে তৃতীয় আব্দুর রহমানের ক্ষমতা গ্রহণটা কিভাবে হয়েছিল, অর্থাৎ তৃতীয় আব্দুর রহমান যার উত্তরসূরি হয়েছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ যখন মারা যান 912 খ্রিস্টাব্দে, তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দায়িত্বভার গ্রহণ করেই তিনি প্রথম যে বিদ্রোহের মোকাবেলা করেছিলেন সেটা হচ্ছে ইবনি মাসলামা সেভিল শহরে। আমরা সেভিল সম্পর্কে দেখেছি, সেভিল কোথায় এবং সেভিলের অবস্থান স্পেনের ইতিহাসে। সেভিল এই কর্ডোভার দক্ষিণে অবস্থিত সেভিল শহর, আমরা এটা দেখলাম। তাহলে 913 সালে সেভিলে ইবনে মাসলামার বিরুদ্ধে তিনি অভিযানটা পরিচালনা করেছিলেন এবং এই ইবনে মাসলামা মূলত বনু হাজ্জাজ গোত্রের একজন ব্যক্তি এবং তাদের যে প্রাসাদ ষড়যন্ত্র, তাদের যে গোত্রীয় কলহ এবং তাদের গৃহযুদ্ধকালীন সময়ে ইবনে মাসলামা সবাইকে দমন করে ক্ষমতা দখল করে এবং আব্দুর রহমানের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যায়। আব্দুর রহমান প্রথম সেই বিদ্রোহের মোকাবেলা করেছিলেন অত্যন্ত দক্ষতার সাথে এবং রাজকীয় বাহিনী প্রেরণ করেছিলেন। এবং রাজকীয় বাহিনী প্রেরণ করার ফলেই তার যে গৃহযুদ্ধের ফলে মাসলামার যে শত্রুরা ছিল, অর্থাৎ তার চাচা আব্দুর রহমান বিন মোহাম্মদ বা অন্য যারা ছিল, তারা হচ্ছে রাজকীয় বাহিনীতে যোগদান করে। এই কারণে মাসলামার শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং মাসলামা খুব সহজে পরাজিত হয় এবং তৃতীয় আব্দুর রহমানের হাজিব বদরের সাথে একটা সন্ধি চুক্তি করতে পারে। এভাবেই হচ্ছে তিনি কি করেছিলেন, সেভিলের নিয়ন্ত্রণ খুব সফলতার সাথে নিয়ে এসেছিলেন। এরপরে ছিল 915 সালের দিকে ইবনে হাফসুন ও তার বংশধরদের দমন। অর্থাৎ আমরা জানি স্পেনের ইতিহাসে ইবনে হাফসুন, ওমর বিন হাফসুন অত্যন্ত একজন দস্যু সর্দার বা একজন বিদ্রোহী নেতা এবং বারবার বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে উমাইয়া সাম্রাজ্যকে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অত্যন্ত দক্ষতার সাথে তৃতীয় আব্দুর রহমানকে মোকাবেলা করেছিল। আমরা জানি 899 সালে এই উমর বিন হাফসুন কি করেছিল, ইসলাম ধর্ম ত্যাগ করে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল এবং তার নাম ধারণ করেছিল স্যামুয়েল। আর এই স্যামুয়েল নাম ধারণ করার পরেই হচ্ছে তিনি অত্যন্ত সংকটে পড়ে যান। মুসলিমরা তাকে বিশ্বাসঘাতক হিসেবে মনে করলো এবং খ্রিস্টানরাও তাকে সেভাবে বিশ্বাস করতে পারছিল না। তো এভাবেই সে একা নিরুদ্দেশ হয়ে যায় এবং তৃতীয় আব্দুর রহমান তার বিরুদ্ধে ক্রমাগত কয়েকটা অভিযান পরিচালনা করলে তার যে দুর্গগুলো, টোলেক্স দুর্গ বা ব্রোবাস্ট দুর্গ এবং যে দুর্গে তিনি সর্বশেষ আশ্রয় নিয়েছিল, সব দুর্গগুলো তার পতন হয়ে যায় এবং এই পতন হয়ে যাওয়ার ফলে তিনি 917 সালে অত্যন্ত ভগ্ন হৃদয়ে এবং পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে তিনি মৃত্যুবরণ করেন। এবং তার বংশধর, তার 4 জন সন্তান ছিল, তারাও সেভাবে যোগ্যতার পরিচয় দিতে পারেনি, দক্ষতার পরিচয় দিতে পারেনি এবং তার পিতার যে লুপ্ত গৌরব ছিল সেই গৌরবকে আর তুলে ধরতে পারেনি। আর এই না পারার কারণেই মূলত তাদের পতন সেভাবেই শেষ হয়ে যায়। 927 সালের দিকে তারা অন্তত তাদের আর ওমর বিন হাফসুনের দলবল বলতে আর কেউ ছিল না, তাদের বংশধর সেখান থেকে শেষ হয়ে যায়। এরপরে হচ্ছে 927 সালে শাইখ আসলামীকে পরাজিত করে তুদমিরে শান্তি স্থাপন। অর্থাৎ তুদমির একটা শহরের নাম,
এই তুদমিরে ববাস্ত্রাধিকার করার পরে দক্ষিণাঞ্চলে আব্দুর রহমান তৃতীয় আব্দুর রহমান শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছিলেন এবং গোলযোগপূর্ণ যে অঞ্চলগুলো ছিল তার মাঝে তুদমির ছিল অন্যতম। এই 928 সালে আলকান্তি অধিপতি আরব শেখ আসলামীকে পরাজিত করেন এবং বন্দী করেন। তাকে সপরিবারে কর্ডোভায় আনয়ন করেন এবং সে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়। মেরিদা এবং বেজাও এই অঞ্চলে তিনি কি করেছিলেন, শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং তার স্পষ্ট বাণী বিদ্রোহীদের প্রতি তিনি বলেছিলেন যে যাদের বিদ্রোহীদের উদ্দেশ্যে তিনি একটা বাণী প্রেরণ করেছিলেন যে আমি তোমাদের কাছে কর চাই না, আমি তোমাদের কাছে অস্ত্র এবং তোমাদের দুর্গগুলো চাই। এভাবেই আব্দুর রহমান আর দাখিল কি করেছিলেন, তুদবিরি শান্তি স্থাপন করেছিলেন এবং ওমর বিন হাফসুনের যে ওমর বিন হাফসুনের বংশধরকে মোকাবিলা করেছিলেন, ইবনে মাসলামার বিদ্রোহ সেভিলে তিনি দমন করেছিলেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি, এই যে কিংডম অফ লিওন, কিংডম অফ ন্যাভেরা, কিংডম অফ আরাগন, কিংডম অফ ক্যাস্টাইল, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাগুলো আমাদের কি, যে বনু কাশ এবং লিওন রাজের প্ররোচনায় টলেডো, আমরা জানি টলেডো শহরের অবস্থান আমরা কিন্তু দেখেছি, তাই না? তাহলে টলেডোর যে রাজা তৎকালীন সময়ে, এই টলেডোর রাজা কি করেছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল। আর এই বিদ্রোহ ঘোষণা করলে আব্দুর রহমান অত্যন্ত কঠোরভাবে এই বিদ্রোহ দমন করেছিলেন এবং টলেডোতে আব্দুর রহমান কিন্তু প্রথমেই রাজকীয় বাহিনী প্রেরণ করেননি। তিনি প্রথমেই হচ্ছে কয়েকজন ফকিহকে পাঠিয়েছিলেন যে আব্দুর রহমানের অধীনতা মেনে চলার জন্য সেখানকার শাসক গোষ্ঠী যারা ছিল তাদের কাছে পাঠিয়েছিলেন যে তোমরা আসো, আমরা তৃতীয় আব্দুর রহমানের বর্ষতা মেনে চলা এবং শান্তিপূর্ণ একটা সমাধান আমরা চাই, এবং শান্তির বার্তা নিয়েই হচ্ছে সেই ফকিহরা সেখানে গিয়েছিলেন। কিন্তু বর্ষতা স্বীকার করা সেখানকার যারা আব্দুর রহমানের সেই শান্তির বাণী তৎকালীন টলেদোর শাসনকার্যে যারা ছিল তারা হচ্ছে তারা টলেদোবাসী বর্ষতা স্বীকার করতে না চাইলে তৃতীয় আব্দুর রহমান কি করেছিলেন, তাদের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছিলেন এবং তার প্রধানমন্ত্রী সেনাপতি সাইদ বিন মানজিরকে নগর অবরোধের জন্য প্রেরণ করে এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে নগর অবরোধ করেছিলেন এবং যখন নগরের অধিবাসীরা তারপরে যখন বর্ষতা স্বীকার করার জন্য না আসলো, তখন আব্দুর রহমান নিজেই একটা শক্তিশালী বাহিনী নিয়েই সেখানে হাজির হন এবং নতুন একটা শহর বা নতুন একটা ঘাঁটি নির্মাণ করেছিলেন এবং সেই নগরীর নাম দিয়েছিলেন আল ফাতাহ নগরী। তাহার পর সেখান থেকে তিনি দৃঢ় সংকল্পের কথা নগরবাসীকে জানাইলেন যে আমি এই নগরীর পতন না হওয়া পর্যন্ত এখান থেকে ফিরে যাব না। ঠিক এভাবেই যখন নগর ক্রমাগত অবরোধ করে আসেন, এই সময়ে নগরে খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় দ্রব্যাদির যখন সংকট দেখা দিয়েছিল, তখন নগরবাসীর চরম দুঃখ দুর্দশায় চরমে পৌঁছলে তারা বাধ্য হয়ে নগরের দ্বার খুলে দেয় এবং আব্দুর রহমান টলেডো শহরে প্রবেশ করে এবং টলেডো শহরকে দখল করে ফেলে এবং স্পেনীয় বারবার মুসলিম সকলেই নতজানু হয়ে আব্দুর রহমানের বর্ষতা স্বীকার করে এবং এতদিন যে নগরী ছিল বিদ্রোহীদের আড্ডাখানা, তার করতলগত হলো এবং আব্দুর রহমানের বর্ষতা স্বীকার করলো। ঐতিহাসিক জোজি মন্তব্য করেছেন, সর্বজনীন নিরাপত্তায় যখন আব্দুর রহমানের সর্বময় রাজকীয় ক্ষমতা পূর্বাপেক্ষা সজোরে বিঘোষিত হলো। এভাবেই তিনি কি করেছিলেন, লিওন রাজের প্ররোচনা থেকে টলেডোবাসী যে বিদ্রোহ ঘোষণা করে বসেছিল, এই বিদ্রোহের অবসান করেছিলেন। এরপরে
আমরা দেখব যে খ্রিস্টানদের সাথে সংঘর্ষ, অর্থাৎ উত্তরের খ্রিস্টানদের বিরুদ্ধে অভিযান তিনি প্রথম পরিচালনা করেছিলেন 916 এবং 17 সালের দিকে। আহমদ বিন আবি আবদা উত্তরের খ্রিস্টানদের বিরুদ্ধে প্রথম অভিযান পরিচালনা করে এবং এই কয়েকটি অভিযানই হচ্ছে আহমেদ বিন আবদা সফল হতে পারেনি। এরপরে 918 সালে হাজী বদরের নেতৃত্বে শ্যাঙ্কর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং বদর বেশ কিছু সামরিক সাফল্য লাভ করে। এরপরই হচ্ছে সামরিক সাফল্য লাভ করলেও 918 সালে হাজী বদরকে শক্তিশালী বাহিনীতে খ্রিস্টানদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন এবং লুণ্ঠনকারীদেরকে প্রতিহত করেছিলেন। এরপরে 920 সালে আব্দুর রহমান ব্যাপক অভিযান পরিচালনা করার জন্য তিনি নিজেই একটা অভিযান পরিচালনা করেছিলেন এবং আব্দুর রহমানের ক্ষিপ্র গতির কথা তৎকালীন উত্তরের খ্রিস্টানরা জানতো এবং আব্দুর রহমানের কথা শুনেই অনেক যুদ্ধে অংশগ্রহণ করতে অপারগতা প্রদর্শন করেছিল এবং ছোটখাটো অনেক দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে আব্দুর রহমান একের পর এক শহর দখল করতেছিলেন এবং পরাজিত খ্রিস্টানরা আবার সম্মিলিত জোট গঠন করে মুসলিম কিছু শহরের উপরে আক্রমণ করে বসে এবং নারী, শিশু, বৃদ্ধদেরকে অবরুদ্ধ করে বন্দী করে নিয়ে যায়। আব্দুর রহমান এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হন এবং এর প্রতিশোধ গ্রহণের জন্য বাল্খ এবং লিওনবাসীকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা ব্যাপক যুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং এই যুদ্ধ অভিযানে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি নেভারির রাজধানী প্যাম্পলোনা পর্যন্ত অগ্রসর হন। তাদের বহু দুর্গ আব্দুর রহমানের হস্তগত হয় এবং এভাবেই তিনি কি হয়েছিল, উত্তরের অনেক শহর দখল করার পরে তিনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন এবং 929 সালে তিনি কি করেছিলেন, আমিরুল মুমিনিন বা আল নাসিরু দীনুলিল্লাহ উপাধি লাভ করেছিলেন এবং নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে তিনি ঘোষণা করেছিলেন। যদিও খলিফা হিসেবে ঘোষণা করাটা কতটা সমীচীন ছিল সেটা একটা প্রশ্নের বিষয়, কিন্তু তারপরেও তৎকালীন সময়ে তার প্রতিদ্বন্দ্বী দুটি খিলাফত ছিল, অর্থাৎ তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন 912 সালে, তার 3 বছর আগে 909 সালে একটা ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল ওবায়দুল্লাহ আল মাহদী কর্তৃক এবং আর বাগদাদি খলিফা ছিল আব্বাসীয় খলিফা, কিন্তু আব্বাসীয় খলিফা তৎকালীন সময়ে দুর্বল হয়ে পড়েছিল এবং এই দুর্বল খলিফাকে তৃতীয় আব্দুর রহমান খলিফা হিসেবে স্বীকৃতি দিতে সেভাবে রাজি ছিলেন না এবং ফাতেমীয়রা শিয়া মনোভাবাপন্ন থাকার কারণে তারা ছিল বিদ্বেষ, ফাতেমীয়দের প্রতি তৃতীয় আব্দুর রহমান ছিলেন বিদ্বেষ ভাবাপন্ন এবং তাদেরকে খলিফার মর্যাদা তিনি দিতে চাননি। এভাবেই তৃতীয় আব্দুর রহমান কি করেছিলেন, 929 সালে আমিরুল মুমিনিন আল নাসিরুদ্দীনুলিল্লাহ উপাধি লাভ করেছিলেন। 937 সালে সারাগোসায় রামিরোর সম্মিলিত বাহিনীকে দমন, অর্থাৎ সম্মিলিত পরাজিত শক্তি রামিরোর নেতৃত্বে আবার কি হয়েছিল, যে খ্রিস্টানরা একত্রিত হওয়ার চেষ্টা করেছিল এবং লিওনের ক্ষমতা দখল করে উদ্যমশীল রণনিপুণতার পরিচয় দেয়। এইবার লিওনবাসীর সারাগোসায় খলিফা বিরোধী মুসলমানদের দ্বারা একটা শক্তিশালী বাহিনী কিন্তু তৈরি হয়, কিন্তু আব্দুর রহমান এই যৌথ সামরিক জোটে তিনি কি করেছিলেন, ভীত হননি। তিনি অত্যন্ত দক্ষতার সাথে একটা সফল অভিযান পরিচালনা করেছিলেন এবং এই সফল বাহিনী নিয়ে 937 সালে তিনি সারাগোসায় বা সারাগোসা একই কথা, সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সারাগোসার যে বিদ্রোহী আমির মোহাম্মদ বিন হাসিম পরাজিত হয়ে আব্দুর রহমানের বশ্যতা স্বীকার করেছিলেন। আব্দুর রহমান তাকে সারাগোসার গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এভাবে আব্দুর রহমান এর আগমন বার্তায় খ্রিস্টানদের মাঝে একটা ভীতির সঞ্চার হয়
এবং চতুর্দিকে খলিফার নাম উচ্চারিত হতে থাকে। ঠিক এরকম একটা সময়ে রানী থিওডার পরাজয়ের পর পরাজয় বরণ করলে খলিফার আনুগত্য স্বীকার করে এবং আব্দুর রহমানকে নেভারের খলিফা হিসেবে স্বীকার করেন এবং একমাত্র লিওন এবং ক্যাতালোনিয়া, যেটা বর্তমান বার্সেলোনা, লিওন এবং ক্যাতালোনিয়া বাদ দিয়ে সমগ্র স্পেন আব্দুর রহমানের দখলে চলে আসলো। কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে 929 সালে একটা অভিযান পরিচালনা করেছিলেন আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান। তুর্মিস নদীর তীরে আরবদের অসহযোগিতা আব্দুর রহমান, অর্থাৎ আব্দুর রহমান একটা কৌশলগত অবস্থান নিয়েছিলেন যে তিনি তার সৈন্যবাহিনীতে আরব প্রভাব হ্রাস করার জন্য স্লাভ বাহিনীদের বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং স্লাভ বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছিলেন। আরবরা এই একটা অভিযানের সময়, একটা বিপদকালীন সময়ে আব্দুর রহমানকে অসহযোগিতা করা শুরু করেছিল এবং এই অসহযোগিতা করার ফলে আব্দুর রহমান কিন্তু আর আরবদের অসহযোগিতার কারণ ছিল যে স্লাভ তাদের এটা ছিল মূলত আভিজাত্যের অবমাননা। তারা মনে করতো আমরা আরব, আমরা শ্রেষ্ঠ এবং আমরা আমাদেরকে আব্দুর রহমান তাচ্ছিল্য করছে, উপেক্ষা করছে এবং স্লাভদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। এ কারণেই মূলত আরবরা অসহযোগিতা করা শুরু করে এবং এই তরমিস নদীর তীরে আব্দুর রহমান একটা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন সেই খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর কাছে এবং স্লাভরা বীর বিক্রমে যুদ্ধ করেও বিজয় ছিনিয়ে আনতে পারেনি। মাত্র 50 জন, লেনপুলের বর্ণনায় 50,000 মুর এই যুদ্ধে বা 50,000 মুসলিম এই যুদ্ধে কি হয়েছিল, শহীদ হয়েছিল এবং মাত্র 50 জন স্লাভ সৈন্য নিয়ে তৃতীয় আব্দুর রহমান কোন রকমের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিলেন। এটা হচ্ছে এরপরে আব্দুর রহমান তার বৈদেশিক নীতিতে কিছু কৌশলগত পরিবর্তন নিয়ে আসেন এবং 940 সাল থেকে 955 সাল পর্যন্ত খ্রিস্টানদের সাথে আর তেমন কোনো সংঘর্ষ, বড় ধরনের সংঘর্ষ না হলেও ছোটখাটো সংঘর্ষ অব্যাহত থাকে। তবে তার কৌশলগত কূটনৈতিক পরিবর্তন হিসেবে, মিলিটারি নীতির বা সামরিক নীতির পরিবর্তন হিসেবে তিনি 955 সালে খ্রিস্টানদের সাথে একটা শান্তি চুক্তি স্থাপন করেছিলেন। এরপরে ছিল আর্ডানার তৃতীয় মৃত্যুর পর শ্যাঙ্কো হচ্ছে তার স্থলাভিষিক্ত হয় এবং খলিফার সঙ্গে ইতিপূর্বে যে চুক্তিগুলো করেছিল সেই চুক্তিগুলো বাতিল ঘোষণা করে। খলিফা এই অপরিণামদর্শী রাজাকে শাস্তি দেওয়ার জন্য এক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং 957 সালে টলেডোর গভর্নর আহমদ বিন ইয়ালোকে প্রেরণ করে এবং যুদ্ধে লিওনিরা পরাজিত হয় এবং তারা ক্যাস্টাইল অধিপতি গলগালিস এর সহায়তায় শ্যাঙ্কোকে বিতাড়িত করিয়া আর্ডোনাকে হচ্ছে সিংহাসনে বসায় এবং শ্যাঙ্কো নিরুপায় হয়ে নেভরিতে তার পিতামহী রানী থিওডার নিকট আশ্রয় গ্রহণ করেন। এখান থেকে রাজ সিংহাসন উদ্ধারের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেন এবং শ্যাঙ্কো খুবই মেদবহুল, এটা একটা ঘটনা বলা দরকার, সেটা হচ্ছে এই যে শ্যাঙ্কোর কথা বলা হচ্ছে, এই শ্যাঙ্কো ছিল অত্যন্ত মেদবহুল একজন ব্যক্তিত্ব। তার উঠা চলাফেরায় প্রচন্ড কষ্ট হতো এবং তার শরীর নাদুস নুদুস থাকার কারণে তার সৈন্যরা বা তার যে সহযোগী তারা তাকে সবসময় কি করতো, তিরস্কার করতো। আর এই তিরস্কার করার ফলেই সে তার যে পিতামহী তার পরামর্শেই তিনি খবর পেয়েছিলেন যে তৃতীয় আব্দুর রহমানের রাজদরবারে একজন ইহুদি চিকিৎসক আছে, তার নাম হচ্ছে হাসদাই। এই হাসদাইয়ের কথা তারা জেনেছিলেন এবং তার পিতামহী রানীমাতা হচ্ছে তৃতীয় আব্দুর রহমানকে একটা চিঠি লিখেছিলেন যে হাসদাইয়ের চিকিৎসক হিসেবে তাকে প্রেরণ করার জন্য অনুরোধ করেছিলেন। আব্দুর রহমান তার অনুরোধে সাড়া দিয়েছিলেন এবং সেই চিকিৎসাকে হাসদাইকে শ্যাঙ্কোর কাছে বা শ্যাঙ্কোর চিকিৎসার জন্য প্রেরণ করেছিলেন। হাসদাই সেখানে গিয়ে
কিছু কৌশলগত ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যে আব্দুর রহমানের বশ্যতা স্বীকার করার জন্য বলা হয়েছিল এবং কিছু দুর্গ হস্তগত কিছু শর্ত সাপেক্ষে চিকিৎসা করার জন্য রাজি হয়েছিল। এবং আর এই চিকিৎসা নিতে হলে তার পিতামহী এবং শ্যাংকোকে সশরীরে আব্দুর রহমানের রাজদরবারে উপস্থিত হওয়ার শর্ত দেওয়া হয়। ঠিক শর্ত মতোই তারা আব্দুর রহমানের রাজদরবারে উপস্থিত হয় এবং আব্দুর রহমান তাদেরকে রাজকীয় পরিবেশে রেখে রাজকীয় অতিথির সম্মাননা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তাহলে তৃতীয় আব্দুর রহমানের শাসন কতটা অসাম্প্রদায়িক ছিল, অর্থাৎ তৃতীয় আব্দুর রহমান যে রাজদরবারে ছিলেন তিনি হচ্ছেন মুসলিম রাজদরবারের প্রধান, আর যে চিকিৎসা দিয়েছিলেন সে হচ্ছে কি হাসদাই, সে জাতিতে ছিল ইহুদি, এবং যিনি চিকিৎসা নিয়েছিলেন তিনি হচ্ছেন শ্যাম্পো খ্রিস্টান। তাহলে এটা ছিল একটা সম্প্রীতি বা নিজেদের মাঝে একটা আন্তঃসম্পর্ক উন্নয়নের একটা অনন্য উদাহরণ বলতে পারি আমরা। এবং আব্দুর রহমান দাখিল চিকিৎসা তৃতীয় আব্দুর রহমান শ্যাংকোকে চিকিৎসা সহায়তা এভাবে প্রদান করেছিলেন। এবং 960 সালে শ্যাংকোকে সামরিক সহায়তা প্রদান করে লিওন এবং গ্যালিসির ন্যাভোরির আধিপত্য তিনি কি করেছিলেন, প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিলেন। এবং শ্যাংকো শর্তে রাজি হয়েছিলেন যে অধীনতামূলক শাসন তিনি পরিচালনা করবেন, তৃতীয় আব্দুর রহমানের অধীনতামূলক শাসন পরিচালনা করবেন। এরপরে আমরা কি আছে দেখি যে আমাদের জন্য সেটা হচ্ছে ফাতিমীয়দের সাথে সংঘর্ষ। অর্থাৎ ফাতিমীয়রা সবসময় চেয়েছিল যে মাহদিয়ায় উত্তর আফ্রিকায় ফাতিমীয় মতবাদ তারা প্রচার করা শুরু করে এবং 909 সালের পরে তাদের আধিপত্য ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং তারা উত্তর আফ্রিকা হয়ে স্পেনেও তাদের মতবাদ প্রচারের জন্য ওমর বিন হাবসুনের সাথে আতাত করে। এবং তারাও সেখানে কি করেছিল না, তাদের নিজেদের মতবাদ প্রচার করার জন্য ব্যাপক প্রচারণা অব্যাহত রাখে। কিন্তু উমাইয়া খলিফারা এ বিষয়টা সহজে মেনে নিতে পারেনি, কিন্তু ঠিক সেভাবেই তারা সুবিধা করে উঠতে পারেনি। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় তারা তাদের মতবাদের প্রচারণা চালিয়েছিল, কিন্তু সেভাবে সেই সুবিধা তারা করতে পারেনি। কিন্তু উত্তর আফ্রিকায় ফাতেমীয় এবং উমাইয়া আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা, অর্থাৎ আব্দুর রহমান ক্ষমতায় আসার পরে তৃতীয় আব্দুর রহমান উত্তর অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পরে দক্ষিণ অঞ্চলেও শান্তি প্রতিষ্ঠার পরে তিনি কি করেছিলেন, জিব্রাল্টার পার দিয়ে উত্তর আফ্রিকায় বিভিন্ন জায়গায় তিনি কি করেছিলেন, উমাইয়া বর্ষতা বা উমাইয়া অধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। তো কিন্তু ফাতিমীয় খলিফা আল কাইমের পরে যখন মুইজ ক্ষমতায় আসে তখন তার রাজনৈতিক এবং সামরিক তৎপরতা ছিল ভিন্ন রকম এবং উত্তর আফ্রিকার বেশ কিছু জায়গা থেকে কি করেছিল, উমাইয়া আধিপত্য রোধ করে ফাতিমীয় আধিপত্য প্রতিষ্ঠা করে। তো ঠিক এরকম একটা পর্যায়ে ফাতিমীয় এবং উমাইয়াদের মাঝে একটা আধিপত্যের লড়াই, এই আধিপত্যের লড়াইয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে সিসিলি থেকে হাসান বিন আলী স্পেনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য একটা জাহাজ প্রেরণ করেছিল মাহদিয়ায়, উত্তর আফ্রিকার মাহদিয়ায়। এবং খলিফা তৃতীয় আব্দুর রহমানের সামরিক জাহাজ বা ভূমধ্য সাগরে ভাসমান জাহাজগুলো কি করেছিল, সেই জাহাজটিকে মুইজের দরবারে ধাবমান সেই জাহাজটিকে কি করেছিল, লুণ্ঠন করেছিল এবং সেই জাহাজটিকে ধ্বংস করে ফেলেছিল। আর এতে প্রধান্বিত হয়ে মুইজ কি করেছিল, যে ওই যে সিসিলির গভর্নর, সিসিলি হচ্ছে ইতালির একটা দ্বীপ, সিসিলি মুসলমানদের দখলে দীর্ঘদিন ছিল এবং এই সিসিলির গভর্নরকে বলেছিল যে নির্দেশ দিয়েছিল যে আব্দুর রহমানের তৃতীয় আব্দুর রহমানের বা স্পেনের আলমেরিয়া বন্দর দখল করার জন্য, এবং তারা তাই করেছিল এবং আলমেরিয়া বন্দর তারা লুণ্ঠন করে নিয়ে যায়। এবং আব্দুর রহমানের একটা বাণিজ্য জাহাজ সেই মিশরের আলেকজান্দ্রিয়া থেকে আগমন করছিল, ঠিক সেই জাহাজটিকেও তারা লুণ্ঠন করে। তা এভাবেই উমাইয়াদের সাথে ফাতিমীয়দের একটা সংঘর্ষ
সংঘর্ষের রূপ নেই এবং এই প্রতিশোধ গ্রহণের জন্য তৃতীয় আব্দুর রহমান কি করেছিল, সেনাপতি গালিবকে উত্তর আফ্রিকায় প্রেরণ করেছিল। কিন্তু ঠিক সেভাবে গালিব সেভাবেই কোনো সাফল্য লাভ করতে না পারলে তিনি আবার কি করেছিলেন, আহমদ বিন ইয়ালাকে দিয়ে একটা অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু এই আহমদ বিন ইয়ালা কিছু সফলতা লাভ করলেও কার্যত এই অভিযানটা ছিল একটা নিষ্ফল অভিযান। আমরা বলতে পারি প্রকৃতপক্ষে এই অভিযানগুলো খলিফা আব্দুর রহমানের জন্য উল্লেখযোগ্য কোনো গুরুত্ব বয়ে নিয়ে আসতে পারেনি এবং উল্লেখযোগ্য গুরুত্ব বয়ে নিয়ে না আসার কারণেই আমরা বলতে পারি এই অভিযানগুলো বা আধিপত্যের লড়াই, উমাইয়া এবং ফাতেমীয় আধিপত্যের লড়াই অনেকটা নিষ্ফল অভিযান। এর মাঝে ঐতিহাসিকরা মন্তব্য করেছেন যে পরস্পর বিবদমান দুই শক্তিশালী নরপতি যদি নিজ শক্তি পরীক্ষার জন্য ইউরোপের অভিযান পরিচালনা করত তাহলে ইতিহাস হয়তো অন্যদিকে বর্ণিত। কিন্তু এই দুজন প্রতাপশালী খলিফা নিজেদের মাঝে ঐক্য বিনষ্ট করে, নিজেদের মাঝে ঐক্যের দৃঢ়তা না দেখিয়ে তারা কি করেছিল, নিজেদের শক্তি ক্ষয় করার প্রচেষ্টায় নেমেছিল। তাহলে এভাবেই হচ্ছে নিজেদের মাঝে সম্প্রীতি বিনষ্ট হয়েছিল এবং জাতীয় সংহতি নষ্ট হয়েছিল। ইউরোপ বিজয়ের জন্য নিজেদের শক্তিকে যৌথভাবে যদি তারা ব্যবহার করত তাহলে হয়তোবা ইউরোপ মুসলমানদের কর্তলগত হতো। তাহলে আমরা আব্দুর রহমানের এখন অভিযানগুলো সম্পর্কে জানলাম, তিনি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং কূটনৈতিক জ্ঞান দিয়ে বা কিভাবে তিনি কি করেছিলেন যে একটা সুন্দর স্থিতিশীলতা, তার সাম্রাজ্যে স্থিতিশীলতা প্রবর্তন করতে পেরেছিলেন। তাহলে তার কৃতিত্বের মূল্যায়ন আমরা যদি দেখি যে তার কৃতিত্বটা আসলে কেমন ছিল, যে তার প্রশাসন ব্যবস্থা যদি আমরা দেখি, তার সম্পর্কে ঐতিহাসিকরা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন এবং তিনি ক্ষমতা গ্রহণ করার পরে তিনি বেশ কিছু কৌশল গ্রহণ করেছিলেন যে তার পূর্বসূরি শাসকরা যে কারণে ব্যর্থ হয়েছিলেন তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার নীতিগুলোকে অনুসরণ না করা এবং সফলতার জন্য পূর্ব পরিকল্পিত উপায়ে কিছু পরিকল্পনা গ্রহণ করা এবং সেগুলোর বাস্তবায়ন করা। ঠিক এই কাজগুলো তিনি কি করেছিলেন, অসীম সাহসিকতা, অসাধারণ বীরত্ব, অপূর্ব তেজস্বিতা, অনন্য সাধারণ রাজনৈতিক প্রজ্ঞা, দুর্লভ ন্যায়পরায়ণতা, অনরাত্মপ্রত্যয় নিয়ে তিনি সমস্ত দুর্যোগের মোকাবেলা করেছিলেন। এবং তিনি যখন ক্ষমতায় গ্রহণ করেন, স্পেনের ইতিহাসে তৎকালীন সময়টা ছিল সবচেয়ে গোলযোগপূর্ণ একটা সময়, কিন্তু তিনি তার স্বীয় মেধা, স্বীয় দক্ষতা, স্বীয় কর্মতৎপরতা, প্রচেষ্টা, অধ্যবসায় দিয়ে তিনি কি করেছিলেন, শান্তিপূর্ণ একটা সাম্রাজ্য হিসেবে এবং লিওন এবং ক্যাস্টাইল ব্যতীত সমস্ত লিওন এবং বার্সিলোনা ব্যতীত বা ক্যাটালোনিয়া ব্যতীত তিনি সমগ্র স্পেনকে উমাইয়া শাসনাধীনে নিয়ে আসতে পেরেছিলেন। এবং তিনি তর্কাতীতভাবে ঘর এবং বাহিরের আনুগত্য আদায়কারী, তিনি তার প্রবর্তিত নীতির সাহায্যে স্পেনকে ভিতর এবং বাহিরের আক্রমণ থেকে তিনি রক্ষা করেন এবং শুধু নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপদমুক্ত করে ক্ষান্ত হননি, তিনি দ্রুত গতিতে দেশকে উন্নতি, প্রগতি, সমৃদ্ধি এবং শান্তির পথে পরিচালিত করেন। তার কর্মনিষ্ঠা, পরিশ্রম, উদ্যমশীলতায় স্পেনের সামরিক ও বেসামরিক প্রশাসনে শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য, স্থাপত্য শিল্পের একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়। সমগ্র ইউরোপে এক মহা আলোড়ন সৃষ্টি হয়। মুসলিম রাজধানী কর্ডোভায় ইউরোপ নগরী রানীর মর্যাদা লাভ করে এবং আব্দুর রহমান বিভিন্নমুখী প্রতিভার অধিকারী ছিলেন। অতএব তার কৃতিত্ব সঠিকভাবে মূল্যায়ন সম্ভব নয়, তবে তার কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় আমরা তুলে ধরব। তাহলে তার সামরিক কৃতিত্বটা কিরকম ছিল? তার সামরিক কৃতিত্ব ছিল যে তিনি প্রথম কি করেছিলেন, যে সম্মিলিতভাবে বা গোত্রীয় পদ্ধতিতে সৈন্য সংগ্রহ না করে তিনি কি করেছিলেন, যে জার্মান কৃতদাসদেরকে অর্থাৎ জার্মান ব্যবসায়ীদের কাছ থেকে কৃতদাসদের ক্রয় করে নিয়ে তিনি কি করেছিলেন, তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তুলে
তিনি সামরিক বাহিনীকে স্লাভ বাহিনী দ্বারা, অর্থাৎ সেই কৃতদাসকে ক্রয় করে তাদেরকে বলা হতো স্লাভ বাহিনী। এই স্লাভ বাহিনীর আধিক্য তার সৈন্যবাহিনীতে বৃদ্ধি করেছিলেন এবং এটা দক্ষ সার্বভৌমত্ব এবং সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা তিনি কি করেছিলেন, গড়ে তুলতে পেরেছেন তার সামরিক বাহিনীর সাহায্যে। মাত্র 18 বছরেই তিনি কি করেছিলেন, বিদ্রোহের অবসান। তিনি যখন ক্ষমতায় নেন, আমরা আগেই বলেছি যে ক্ষমতা যখন গ্রহণ করেন তখন স্পেন ছিল অরাজকতায় পরিপূর্ণ এবং সেই স্পেনকে তিনি মাত্র 18 বছরে কি করেছিলেন, শান্তি স্থাপন করতে পেরেছিলেন। এবং সেনাবাহিনীতে বারবার আরব, স্লাভ, খ্রিস্টান শ্রেণী, অর্থাৎ তিনি কি করেছিলেন, শুধু স্লাভদেরকেই প্রাধান্য দেননি, বারবার আরব এবং খ্রিস্টান প্রভৃতি গোত্রের লোকজনকে, প্রভৃতি শ্রেণীর লোকের তিনি তার সেনাবাহিনীতে সমাবেশ ঘটিয়েছিলেন। তবে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে, নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছিলেন তার তৈরিকৃত সেই স্লাভ বাহিনীকে। এবং সেই যে 937 সালে সে যে পরাজয়, এবং সেখানেও তিনি কিন্তু স্লাভ বাহিনীকেই তিনি নেতৃত্বে নিয়ে এসেছিলেন। গোত্রীয় ব্যবস্থাপনায় সৈন্য সংগ্রহের অসুবিধা দূর করা, অর্থাৎ জয়গির প্রথায় বা গোত্রীয় প্রথায় সৈন্য বিপদকালীন মুহূর্তে সৈন্য সহায়তার যে একটা রীতি চালু ছিল, সে ব্যবস্থাটা তিনি দূর করেছিলেন এবং পেশাদারিত্বের ভিত্তিতে এবং সুগঠিত সৈন্যবাহিনী পরিপালন করার জন্য যে ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার, তিনি সেই একজন দক্ষ সামরিক ব্যবস্থাপক হিসেবে তিনি সেই কাজটি করেছিলেন। এবং সেনাবাহিনীতে স্লাভ এবং বারবার সৈন্য সংখ্যা বৃদ্ধিকরণ, এটা আমরা বলেছি। এরপরে আমাদের জন্য কি আছে আমরা দেখি যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য তিনি অভূতপূর্ব কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং সড়ক সংস্কার, তার পূর্বসূরি খলিফাদের আমলে শত্রু বাহিনীর এবং ওমর বিন হাফসুন আরো অনেক বিদ্রোহীদের শত্রু বাহিনীর আসা যাওয়ার ফলে, শত্রু বাহিনী পরিচালনা করার ফলে, রাজকীয় বাহিনী পরিচালনা করার ফলে রাস্তা, সড়ক যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে পড়েছিল এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সেই সড়কগুলোকে তিনি সংস্কার করেছিলেন এবং জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সৈন্যবাহিনী যেন নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করতে পারে, সেজন্য তিনি কি করেছিলেন, সড়কগুলোর উন্নয়ন সাধন করেছিলেন। জননিরাপত্তার জন্য সড়কে রক্ষী বাহিনী, অর্থাৎ জনগণ যেন নির্বিঘ্নে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যেতে পারে, সে কারণে তিনি কি করেছিলেন, নির্দিষ্ট দূরত্ব পর পর রক্ষী বাহিনী মোতায়েন করেছিলেন। নিরাপত্তা চৌকি নির্মাণ এবং বার্তাবাহক নিয়োগ, নিরাপত্তা চৌকি নির্দিষ্ট দূরত্ব পর পর জনগণের জানমালের নিরাপত্তার জন্য তিনি কি করেছেন, নিরাপত্তা চৌকি বা ক্যাম্প তিনি গঠন গড়ে তুলেছিলেন। এবং বার্তাবাহক নিয়োগ, সাম্রাজ্যের খবরাখবর দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দেওয়ার জন্য তিনি কি করেছিলেন, বার্তাবাহক নিয়োগ করেছিলেন। এরপরে আমরা দেখব যে তিনি আর কি কি কাজ করেছিলেন। যে কৃষি উন্নয়নের জন্য অভূতপূর্ব তিনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। স্পেনের কোন শাসকই কৃষি উন্নয়নে সেভাবে মনোনিবেশ করতে পারেননি। এবং বিস্ময়ের ব্যাপার হচ্ছে যে কৃষির উন্নয়নের জন্য জলসেচ প্রকল্প তিনি গ্রহণ করেছিলেন এবং নলের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা এবং করে এবং কৃষকদের প্রণোদনা প্রদান করে সেই তৎকালীন স্পেনে কৃষির একটা বিপ্লব ঘটিয়েছিলেন এবং কৃষিতে তৎকালীন অনুর্বর স্পেন হয়ে উঠেছিল সবুজের সমারোহে ভরপুর। এবং কৃষির উন্নয়ন এমন পর্যায়ে গিয়েছিল যে দেখা গিয়েছিল যে খাদ্যে স্পেন তৎকালীন সময়ে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করার সক্ষমতা অর্জন করেছিল। আর এর ফলে দেখা গিয়েছে যে উত্তরের ফ্রান্স, ইতালি বা অন্যান্য অঞ্চল থেকে এই খাদ্যদ্রব্যের সহজ প্রাপ্যতার জন্যই অনেক মানুষ স্পেনে এসে বসবাস করত। এরপরে হচ্ছে শিল্পের উন্নয়ন। তিনি কি করেছিলেন, যে শিল্পের উন্নয়নের জন্য কিছু বাস্তবসম্মত পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন। তার সময়ে বলা হচ্ছে 900 থেকে 1200 তাঁত শিল্প, সেখানে কাপড় বুননের শিল্প গড়ে উঠেছিল। একদিকে অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালীকরণ, অন্যদিকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে এই শিল্প প্রতিষ্ঠান এবং শিল্প বান্ধব নীতি, খলিফার শিল্প বান্ধব নীতি অত্যন্ত গুরুত্ববহ হিসেবে পরিগণিত হয়েছিল তৎকালীন সময়ে। এরপরে বাণিজ্য, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর ব্যবহার করে বাণিজ্য
গতি এবং অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধির জন্য তিনি কি করেছিলেন, তৎপরতা বৃদ্ধি করেছিলেন। স্থাপত্য নির্মাণ, প্রথম আব্দুর রহমান আর দাখিল যে কর্ডোভা জামে মসজিদ নির্মাণ কাজ শুরু করেছিলেন, তৃতীয় আব্দুর রহমান সেই স্থাপনাটাকে আরো চাকচিক্যময়, দৃষ্টিনন্দন এবং কর্ডোভা জামে মসজিদ ছাড়াও আরো নান্দনিক সব স্থাপত্য তিনি কি করেছিলেন, নির্মাণ করেছিলেন। এবং তার স্থাপত্য নির্মাণের অন্যতম স্থাপত্য শৈলী সেটা হচ্ছে আজ-জোহরা প্রাসাদ। এই জোহরা প্রাসাদ স্পেনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। এই স্থাপনা নির্মাণ করে আব্দুর রহমান স্পেনের ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছেন। এবং তার যে স্থাপনার আজ-জোহরা প্রাসাদের কথা বলা হচ্ছে যে 936 খ্রিস্টাব্দে এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয় এবং সুদীর্ঘ 25 বৎসর বার্ষিক আয়ের 1/3 প্রতি বৎসর ব্যয় করিয়া এর চূড়ান্ত নির্মাণ কাজ আব্দুর রহমান কিন্তু দেখে যেতে পারেননি। তার পুত্র হাকাম এসেই পরবর্তী নির্মাণ কাজ তিনি কি করেছিলেন, শেষ করেছিলেন। আর এই সুরম্য নগরীটা নির্মাণ করার জন্য প্রায় 10,000 শ্রমিক প্রতিদিন কাজ করত। গাঁথনির জন্য প্রয়োজনীয় আকার মসৃণ করা হয়তো যে প্রত্যহ 6,000 মার্বেল প্রস্তরখণ্ড। এবং নির্মাণ সামগ্রী বহন করার জন্য তার ব্যবহৃত দৈনিক 1500 ভারবাহী বস্তু তিনি সেখানে ব্যবহার করতেন। সুদূর আলজেরিয়া, তারাগোনা হইতে সংগ্রহ করা হতো এই অমূল্য মার্বেল প্রস্তরগুলো এখানকার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য। কনস্টান্টিনোপলের তৎকালীন সম্রাট খলিফার মৈত্রী নিদর্শন স্বরূপ অনন্য উপঢৌকনের মধ্যে জোহরা প্রাসাদের জন্য অনেকগুলো সুরম্য স্তম্ভ প্রেরণ করেছিল। আজ-জোহরা প্রাসাদের নির্মাণ পদ্ধতি অত্যন্ত চিত্তাকর্ষক ছিল। প্রাসাদের সুদৃশ্য কারুকার্য খচিত কাষ্ঠ, লৌহ নির্মিত তাম্রমণ্ডিত কপাটের সংখ্যা ছিল 15,000। এই প্রাসাদের দরবার কক্ষটি ছিল সর্বাপেক্ষা মনোরম। অত্যন্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে তিনি এই নগরীটা গড়ে তুলেছিলেন। এরপরে হচ্ছে ন্যায় বিচার নির্দিষ্ট করার জন্য তিনি আইনের চোখে সকলেই সমান। তিনি আইনের শাসন নিশ্চিত করার জন্য এবং ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য জাতি বর্ণ নির্বিশেষে তিনি সকলকে সমান চোখে দেখতেন। এবং অপরাধের জন্য তার এক ভাতা এবং ভাবী উত্তরাধিকারী অস্ত্রশূন্য নয়নের পিতার দরবারে, অর্থাৎ তিনি স্পেনের ইতিহাসে আরো স্মরণীয় হয়ে আছেন যে অপরাধ করার জন্য তিনি তার নিজ পুত্রকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, পিতা হিসেবে আমি সারা জীবন রক্তাশ্রুপাত করিতে থাকিব, কিন্তু রাজাজ্ঞা অবহেলা আমি করিতে পারিব না, কারণ আমি পিতা তবে রাজাও বটে। এই ব্যাপারে হস্তক্ষেপ করলে রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যাবে। প্রাণদণ্ড যথার্থরূপে কার্যকরী করা হয়েছিল এবং এই দৃষ্টান্ত হইতে সহজেই অনুমান করা যায় ন্যায় বিচারের অন্যতম মূর্তি প্রতীক ছিলেন তৃতীয় আব্দুর রহমান। এরপরে বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে তিনি ফাতিমীয়দের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছিলেন, লিওন রাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনি সফল হয়েছিলেন এবং ইউরোপের প্রখ্যাত রাষ্ট্রপতিগণ, সম্রাটগণ তার সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য দূত বিনিময় করেছিল এবং তার নিজ নামে স্বতন্ত্র মুদ্রা প্রচলন এবং খলিফা উপাধি গ্রহণের মাধ্যমেই তিনি অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার পরিচয় প্রদান করেন এবং বৈদেশিক নীতির গুরুত্ব ছিল তার কাছে অপরিসীম।
এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে তৃতীয় আব্দুর রহমানের অর্থনৈতিক গতিশীলতা, যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের জন্য তিনি কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই পরিকল্পনাগুলো অত্যন্ত সময়োচিত, অত্যন্ত বাস্তবসম্মত এবং তার পূর্বসূরীদের সময়ে রাজকীয় বাহিনী এবং শত্রু বাহিনীর যুদ্ধে অংশগ্রহণের ফলে দেশ বিপর্যস্ত অবস্থায় পড়েছিল, অর্থনীতি ভঙ্গুর অবস্থার মুখোমুখি হয়েছিল। সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেছিলেন এবং সেই সময়ে সেই দশম শতাব্দীতে বাজেট প্রণয়নের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করেছিলেন এবং তিনি জাতীয় আয়কে 3টি ভাগে বিভক্ত করেছিলেন এবং উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন। এই 3টি আয়কে তিনি পরিকল্পিত উপায়ে একটা ভাগ তিনি রেখেছিলেন অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, একটা ভাগ রেখেছিলেন রাজকীয় কার্যাবলী পরিচালনা করার জন্য এবং আরো একটা ভাগ তিনি রেখেছিলেন শত্রু বাহিনীর মোকাবেলা করার জন্য। অর্থাৎ তিনি এক অংশে রাজ্যের স্বাভাবিক ব্যয়ভার বহনের জন্য, অপর অংশ অর্থনৈতিক পুনর্গঠনের জন্য বা জনকল্যাণের জন্য, আর একটা অবস্থা রেখেছিলেন তিনি। অর্থাৎ এখানে আরেকটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে তিনি 3টা ভাগে ভাগ করেছিলেন। একটা ভাগ তিনি রেখেছিলেন অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য, আরেকটা ভাগ রেখেছিলেন জনগণ কল্যাণের জন্য, আরেকটা ভাগ তিনি ব্যবহার করতেন জরুরি অবস্থা মোকাবেলার জন্য। অত্যন্ত দক্ষ অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদ না হলে কিন্তু সেই সময়ে এরকম চিন্তা করা যায় না এবং আব্দুর রহমান এর পরিচয় আমরা সেভাবেই পেয়ে থাকি। তো শিক্ষা সংস্কৃতির বিকাশ, কর্ডোভাকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার জন্য আমরা জানি তৎকালীন স্পেনের কর্ডোভা নগরী অনন্য গ্রহণযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কর্ডোভা নগরীকে কেন্দ্র করে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি গড়ে উঠেছিল। তার সময়ে ঐতিহাসিক দার্শনিক ইবনে মাসারা, ঐতিহাসিক আল আহমার, জ্যোতির্বিদ আহমদ ইবনে নসর, মাসলামা ইবনুল কাসিম শিক্ষা ও গবেষণায় সকলকে তিনি সমান সুযোগ সুবিধা প্রদান করতেন এবং এই সকল কারণেই তার ইউরোপ হয়ে উঠেছিল তৎকালীন সময়ে। স্পেনের কর্ডোবা হয়েছিল স্পেনের ইউরোপের বাতিঘর। যে সময়ে ইউরোপ অন্ধকারাচ্ছন্ন, সেই সময়ে আব্দুর রহমান আদ-দাখিলের রাজদরবারে বা আব্দুর রহমান আদ-দাখিলের সেই কর্ডোভা নগরীতে রাস্তার পাশে রাতের অন্ধকারে পথিক যেন নিরাপদে তার গন্তব্যে পৌঁছাতে পারে, এই কারণে সেখানে রাত্রিকালীন বাতির ব্যবস্থা, সড়কে বাতির ব্যবস্থা, সে অভিনব অন্ধকার ইউরোপকে আলো দেখানো, শিক্ষা গবেষণা, চলনে বলনে কথনে, পোশাক পরিচ্ছেদে তৎকালীন কর্ডোভা হয়ে উঠেছিল এক অনুসরণীয় নগরী এবং এই অনুসরণীয় নগরীকে কেন্দ্র করে মুসলিমরা তাদের সভ্যতার আলো অন্ধকার ইউরোপকে মুসলিমরা তাদের সভ্যতার আলো দিয়ে অন্ধকার ইউরোপকে আলোকিত করেছিল এবং তৃতীয় আব্দুর রহমান ইতিহাসের পাতায় এই সকল অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন, স্মরণীয় হয়ে থাকবেন। এই বলেই শেষ করছি, সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।